আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কালো জাদুর রহস্যময় একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা শেষ পর্যন্ত শুনে অবাক হবেন। এরকম কাহিনী ভরপুর গল্প হয়তো কম শুনেছেন। আমি বেশি দেরি করব না, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি গল্পটা শুরু করছি। গল্পটা শুরু করব একটা ফানি মুহূর্ত দিয়ে। গল্পটা শুরুতে একটু ফানি হলে এরপর শুধু রহস্য ঘেরা। তাহলে শুরু করছি গল্প। এই মেয়ে দাঁড়াও, রাত্রেবেলা ছাগল চুরি করে কোথায় যাচ্ছ? সুন্দর একটা ছেলের কথার জবাবে খুশি বললেন, কে ভাই আপনি? আমার রাস্তা আটকে আমাকেই প্রশ্ন করছেন, রাস্তা ছাড়ুন। তখন সেই সুন্দর ছেলেটা বলল, আমি যেই হই, তুমি ছাগল চুরি করে পালাচ্ছ কেন? তুমি একটা চোর, তোমাকে ধরে সবাইকে ডাকবো। ছেলেটার এমন কথায় খুশি বললেন, আপনাকে কে বলল আমি চোর? আমি তো আমাদের নিজেদের ছাগল চুরি করেছি। নিজের ছাগল চুরি করলে তাকে চোর বলে না? তাহলে তাকে কি বলে শুনি? চুরি যে করে তাকে চোর বলে, হোক সেটা নিজের জিনিস বা অন্যর। তোমাকে ছাগল নিয়ে যেতে দেব না মানে না। ছেলেটার কথায় খুশি এবার একটু রেগে বললেন, আপনি কি? আমাকে না করার নাম কি আপনার? খুশির কথার জবাবে ছেলেটা বললেন, আমার নাম হামজা। আমি কোনো সাধারণ মানুষ না, আমি একটা জিন। কি জিন? আমি মানুষ না, আমি একটা জিন। আসছে আমাকে মিথ্যা বলতে। এই আচ্ছা ছাড়ুন, রাত বেশি গভীর হবার আগে এই বান্ধবীর বাড়িতে ছাগলটা রেখে আসি, কালকে বিক্রি করে দেব। খুশির কথায় ছেলেটা বললেন, না, রাস্তা ছাড়ব না, আর আমি সত্যি একটা জিন, কোনো মানুষ না। তখন খুশি বললেন, জিন তাই না? আচ্ছা তাহলে এক লাফে গাছে ডালে ওঠেন তো দেখি। খুশির কথা মতো হামজা জিন তাই করলেন। এক লাফে গাছের ডালে উঠে বসে বললেন, কি বিশ্বাস হলো? জিনকে এক লাফে গাছে উঠতে দেখে খুশি ছাগলটা রেখে পালাতে যাবে, কিন্তু একই খুশি তো নড়াচড়া করতে পারছে না, মনে হচ্ছে শরীর অবশ হয়ে গেছে। এমন অবস্থায় হামজা জিন আবারও খুশির সামনে এসে বললেন, পালানোর চেষ্টা করছে কেন? একটু আগে না খুব কথা বলছিল, এখন কি হলো? হামজা জিনের কথায় খুশি বললেন, না মানে আপনি সত্যি একটা জিন। জিনের সামনে দাঁড়িয়ে থাকি কিভাবে বলেন? আপনি যদি আমার কিছু করেন তাহলে? তোমার আবার কি করব? ভয় পেও না, কিছু করব না। আমি তোমাদের বাড়ির এই বাগানে এই কাঁঠাল গাছটাতে থাকি। হঠাৎ দেখলাম তুমি ছাগল নিয়ে যাচ্ছ, ভাবলাম চোর, তাই সামনে এসে দাঁড়ালাম। আচ্ছা তুমি ছাগল চুরি করে কি করবা? তখন খুশি বললেন, সত্যি বলবো, আসলে আমার ফোন নেই, এই ছাগলটা বিক্রি করে মোবাইল কিনবো। হায় রে, মোবাইলের নেশা এত দূর পর্যন্ত নিয়ে গেছে যে চুরি করে মোবাইল কিনতে হবে। তোমার মা বাবাকে বললে কে কিনে দেবে না তাদের, বলো? হামজার কথায় খুশি বললেন, দেয় না তো। বাবাকে বলেছি ফোন কিনে দিতে, বাবা বলেছি ইন্টার পাস করলে তারপর দিবে, সে এখনও 2 বছর বাকি। আর মাকে বললে মা তো অনেক খারাপ ব্যবহার করে, কিনে দেয় না। শুনুন না জিন ভাই, আমাকে ছাগলটা নিয়ে যেতে দিন, আমার ফোন কেনার খুব শখ। খুশির কথায় হামজা বললেন, আমি কি মানুষ যে ভাই বলছো? আমি কারো ভাইটাই না। এরপর হামজা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তোমাকে ছাগলটা নিয়ে যেতে দেব যদি তুমি আমার একটা কাজ করে দাও। কি পারবা একটা কাজ করে দিতে? কি কাজ বলুন? পারবো। তখন হামজা বললেন, চলো যেতে যেতে কথা বলি। এই বলে হামজা হাঁটতে লাগলেন, খুশিও হাঁটতে লাগলেন ছাগলটা নিয়ে। হাঁটার সময় হামজা বললেন, তোমার বান্ধবীর বাড়ি কোথায়, কতক্ষণ লাগবে? তখন খুশি বললেন, গ্রামের শেষের দিকে, 4-5 মিনিট পর। তখন হামজা বললেন, চলো জঙ্গলের রাস্তা দিয়ে চলো, যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করে না। হামজার এরকম কথায় খুশি বললেন, না না, ভূতে ধরবে। আরে আজব তো, জিন তো তোমার সাথে, তোমাকে আর কে ধরবে? আসো আমি আছি। বড় রাস্তা দিয়ে গেলে কেউ দেখে ফেলতে পারে, তোমারই সমস্যা হবে। হামজার কথায় খুশি রাজি হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। তখন হামজা বললেন, শোনো, তোমাকে যে কাজটা করতে বললাম, আমার বন্ধু একজন কবিরাজের কাছে বন্দি। তুমি এই কবিরাজের কাছে গিয়ে আমার বন্ধুকে মুক্তি করে দিবে। কি? না না, আমি এই কাজ করতে পারবো না। খুশির কথায় হামজা বললেন, পারবে না? ওকে, তাহলে তোমার মা বাবাকে গিয়ে বলে দিচ্ছি তুমি ছাগল চুরি করে বিক্রি করতে নিয়ে যাচ্ছ। আরে না না, আমি তো মজা করলাম, আমি পারবো। বলুন কোন কবিরাজের কাছে যেতে হবে আর কখন? তখন হামজাজিন বললেন, সেটা কালকে বলবো। হামজাজিনের কথায় খুশি রাজি হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন ওর বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে যাবার পর খুশি ওর বান্ধবীকে ডাক দিলেন। রাতের বেলা খুশির বান্ধবীর ডাক শুনে দরজা খুলে অবাক হয়ে বলল, আরে খুশি তুই? আমি কি ভুল দেখছি নাকি?
হাতে আবার ছাগল কেন? তখন খুশি বললেন, আস্তে কথা বল, এটা আমাদের ছাগল, এটা বিক্রি করে ফোন কিনবো। কি? আরে পাগল নাকি? ছাগল বিক্রি করে ফোন কিনবি? রাত্রেবেলা ছাগল চুরি করে নিয়ে আসলি, তোর মা বাবা যদি দেখতো কি হতো? তখন খুশি বললেন, দেখেনি তো, চিন্তা করিস না, আমি কালকে আবার এসে ছাগলটা নিয়ে যাব, আজকে রাতের জন্য তোর কাছে রাখ। এই বলে বাড়ির দিকে যেতে লাগলেন খুশি। তখন হামজাজিন আবারও কাছে এসে বলল, তাহলে যাও, বাড়িতে যাও, কালকে আমি সঠিক সময় দেখা করবার কথা বলবো। কথাটা বলে হামজাজিন খুশিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বাতাসে মিশে গেলেন। হামজাজিন চলে যাওয়ার পর খুশি সাবধানে ওর ঘরে ঢুকে শুয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা খুশি মায়ের চিৎকারে খুশির ঘুম ভেঙে গেল। ও উঠে মায়ের কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? তখন খুশির মা বললেন, চিৎকার করছি কি আর সাধে, ঘরে 3টা ছাগল ছিল, ওর মধ্যে একটা ছাগল চুরি হয়ে গেছে। মায়ের এরকম কথায় খুশি বলেন, আহারে, ছাগলটা চুরি হয়ে গেল, যা দিনকাল পড়ছে ঘরে ছাগল রেখেও শান্তি নেই, ইদানিং তো দিনে দুপুরে চুরি হয়। থাক মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, যা আবার হয়েছে। খুশির কথার মা বললেন, কিভাবে শান্ত হব, চোরের এত সাহস হয় কিভাবে আমার ছাগল চুরি করার? খুশি তোর বাবাকে ডাকতো, আমি থানায় গিয়ে মামলা করব। আরে মা, কি বলো, ছাগল হারিয়েছে বলে থানায় মামলা করতে হবে নাকি? এসব বাদ দাও তো। এদিকে তখন খুশির বাবা ঘর থেকে বেরিয়ে আসায় খুশি বললেন, বাবা দেখো না মা কি বলে, ছাগল হারিয়েছে বলে নাকি মামলা করবে। কার নামে মামলা করবে? চোরটাকে কি চেনে নাকি? তখন খুশির বাবা বললেন, ঠিকই তো, কার নামে মামলা করবো উদয়, এসব বাদ দাও, ও ছাড়া ছাগল চুরি করে নিতে পারে, হতে পারে ছাগলটাকে শেয়ালে নিয়ে গেছে, এসব বাদ দাও, এখন ঘরে এসে নাস্তা দাও, আমি আবার বাইরে যাব। খুশি যা, ভেতরে গিয়ে হাত মুখ দিয়ে নাস্তা করতে আয়। কথাটা বলে খুশির বাবা ও খুশি নিজেদের ঘরে গেলেন। খুশি ঘরে গিয়ে মনে মনে বলে উঠলেন, যাক বাবা, বেঁচে গেলাম, মা বাবা কেউ বুঝতে পারিনি ছাগলটা অন্য কেউ না, আমি চুরি করেছি রাত্রের বেলায়, বান্ধবীর বাড়িতে রেখেও আসছি, এখন ছাগলটা বিক্রি করতে পারলেই হয়। কিন্তু আমি তো মেয়ে, আমি হাট বাজার গিয়ে ছাগল বিক্রি করবো কিভাবে? এই বলে নাস্তা শেষ করে সবার চোখের আড়ালে খুশি চলে গেলেন তাদের বাড়ির পেছনের বাগানের সেই কাঁঠাল গাছটার কাছে, যে গাছে হামজাজিন থাকে। ওখানে আসার পর কাঁঠাল গাছের দিকে তাকিয়ে খুশি বললেন, এই যে, কোথায় আপনি? হামজাজিন, কোথায় আপনি? আমার সামনে আসুন। খুশির কথা ওর পেছন থেকে হামজাজিন বললেন, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? তুমি জানো না দিনের বেলা আমি ঘুমিয়ে থাকি, রাত ছাড়া বের হই না, এখানে এসে ডাকছো কেন যদি কেউ দেখে ফেলে? তখন খুশি বললেন, আপনি অদৃশ্যে আমার সাথে কথা বলুন, তাহলে দেখবে না কেউ। খুশির কথা হামজা বললেন, সমস্যা নেই, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না, তুমি এমন ভাব করে কথা বলো যেন দেখে মনে হয় তুমি একা আছো, তোমার সামনে আমি নেই, এখন বলো আমাকে ডাকছো কেন? তখন খুশি বললেন, আপনি তো জানেন কাল রাতে আমাদের ছাগলটা চুরি করে বান্ধবীর বাড়িতে রেখে আসছি, এখন কথা হলো আমি ছাগলটা বিক্রি করব কিভাবে? আমি তো মেয়ে মানুষ, আমি ছাগল নিয়ে হাটে যাব কিভাবে? খুশির কথায় হামজাজিন বললেন, সেটা আমি কিভাবে জানি, আর এসব কথা আমাকে বলছো কেন? আমি কি করতে পারি এখানে? হামজার কথায় খুশি বললেন, কি করবেন বুঝতে পারছেন না? আপনি একজন পুরুষ মানুষ রূপ নিয়ে হাটবাজার গিয়ে আমার ছাগলটা বিক্রি করে আমাকে টাকা এনে দিবেন। কি? আমি এসব পারবো না, তোমার ছাগল তুমি কিভাবে বিক্রি করবা করো, আমি একটা মেয়ে মানুষ, আমাকে সাহায্য না করে বলছেন কি করবা করো। আপনি আমার ছাগল বিক্রি করে না দিলে আমিও আপনার সাথে কথা মতো কাজ করব না। কবিরাজের কাছে আপনার বন্ধু বলেছিলেন না, আমিও কবিরাজের কাছে যাব না আর আপনার বন্ধুকে মুক্ত করব না। খুশির কথায় হামজা বললেন, কবিরাজের বাড়িতে গিয়ে আমার বন্ধুকে মুক্ত করে না দিলে তোমার মা বাবাকে বলে দেব তুমি ছাগল চুরি করে বান্ধবীর বাড়িতে রেখেছ, তুমি ছাগল বিক্রি করা টাকা দিয়ে ফোন কিনবা। ও তাই? আমিও তখন মা বাবাকে বলবো আমাকে আপনি ভর করেছিলেন, আপনি আমাকে ধরেছেন শুনলে বাবা মা কবিরাজ নিয়ে এসে আপনাকে বন্দি করবে, তখন কই যাবেন? খুশির এরকম কথায় হামজা বললেন, তুমি তো খুব ঝামেলার মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ছাগলটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছি, যারা ছাগল কিনে জবাই করে বিক্রি করে আমি মানুষ রূপ নিয়ে গিয়ে বলবো, ওনাকে বলবো ছাগল বিক্রি করব বাড়িতে গিয়ে দেখতে, আমার কথা মতো উনি তোমার বান্ধবীর বাড়িতে আসলে তুমি আর তোমার বান্ধবী মিলে দামাদামি করে ছাগলটা বিক্রি করবা, ঠিক আছে? হামজার কথায় খুশি বললেন, হ্যাঁ ঠিক আছে। তখন হামজা বললেন, তোমার কথা মতো কাজ করছি, তোমার কাজ হয়ে গেলে আজ বিকালে আমার কাজ করে দিবা, আজ বিকালে যাবা ওই কবিরাজের বাড়িতে। ওর কথায় খুশি হয়ে রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি তাহলে মানুষের রূপ নিয়ে যান, আপনি গিয়ে কসাইকে ডেকে নিয়ে আসুন আমার বান্ধবীর বাড়িতে, আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি।
খুশির কথা মতো হামজা জিন চলে গেলেন আর মানুষ রূপ নিয়ে যিনি ছাগল কিনেন সেরকম একটা লোককে খুশির বান্ধবীর বাড়িতে আসতে বললেন। হামজার কথায় সেই লোক খুশির বান্ধবীর বাড়িতে আসে। তখন খুশি ওনার কাছে 10,000 টাকায় ছাগল বিক্রি করে। ছাগল বিক্রি হওয়ার পর খুশির বান্ধবী বলে, ভাগ্য ভালো আমার মা বাবা বাড়িতে নেই, নানা বাড়িতে গেছে। ওরা বাড়িতে থাকলে তোর এই ছাগল দেখে নানান প্রশ্ন করত। ভালো ভালো ছাগল বিক্রি করেছিস, এখন বাড়িতে যা। আর কিছুদিন পর কলেজে উদ্বোধনী, তখন ক্লাস কলেজে তাই দেখা হবে। বান্ধবীর কথায় খুশি বললেন, ঠিক আছে, ভালো থাকিস। এই বলে বাড়ির দিকে যেতে লাগলেন খুশি। পথে হামজা জিন আসলেন আর খুশির পাশাপাশি হাঁটতে হাঁটতে বললেন, তোমার কাজ হয়ে গেছে, আমি তোমার কথা মতো কাজ করেছি, এখন তুমি তোমার কথা মতো আমার কাজ করো। তুমি আজকে বিকালে যাবো ওই কবিরাজের বাড়িতে। হামজার কথায় জবাবে খুশি বললেন, ঠিক আছে যাব। তুমি আমাকে বলো কবিরাজের বাড়িটা কোথায়, আমি ওনার কাছে গিয়ে কি বলবো আর তোমার বন্ধুকে কিভাবে মুক্ত করব। তখন হামজা বললেন, শোনো, তোমার পাশের গ্রামে একজন কবিরাজ আছেন, তুমি ওনার বাড়িতে গিয়ে বলবা তোমার মায়ের সমস্যা। তোমার মা রাতে হঠাৎ ভয় পান, তোমার মাকে যেন একটা তাবিজ দেন। তোমার কথা মতো কবিরাজ তোমাকে তাবিজ দিতে গেলে তুমি বলবা আমাকে একটু পানি খেতে দিন তো। তোমার কথা মতো কবিরাজ পানি খেতে গেলে তুমি দেখবা কবিরাজের ঘরে একটা বোতলের মুখে লাল কাপড় বাঁধা। লাল কাপড় বাঁধা বোতলটা দেখে ওটার মুখ খুলে ফেলবা, তাহলেই আমার বন্ধু মুক্ত হয়ে যাবে। আমি একজন জিন, আমি তোমার সাথে কবিরাজের বাড়িতে যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে, আমি দূরে থাকবো। তুমি কাজটা করে ওখান থেকে চলে আসবা, কেমন? হামজার কথায় রাজি হয়ে খুশি বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর খুশির মা বললেন, কিরে কোথায় গিয়েছিলি? মা, ওই বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম একটু। সারাদিন বান্ধবীর বাড়িও ঘোরাঘুরি না করে আমাকে একটু কাজে তো সাহায্য করতে পারিস, তাই না? এত বড় মেয়েকে কাজ করে খাওয়াতে হয় আমার? কথাটা বলে রাগ করে চলে গেলেন খুশির মা। এদিকে তখন খুশি ঘরে গিয়ে শুয়ে রইলেন। সেদিন বিকেলে হামজার কথা মতো খুশি পাশের গ্রামে সে কবিরাজের বাড়িতে চলে যান। খুশি কবিরাজের বাড়িতে যাওয়ায় কবিরাজ বলেন, কে তুমি, আমার এখানে কেন আসছো? তখন খুশি বলেন, আপনি তো কবিরাজ তাই না? আমি লোকের কাছে আপনার খোঁজ নিয়ে আসলাম। আসলে আমার মায়ের একটু সমস্যা, উনি রাতে হঠাৎ ভয় পেয়ে চমকে ওঠেন। খুশির কথায় কবিরাজ খুশিকে নিয়ে একটা ঘরে যান। সেই ঘরে যাবার পর খুশি দেখেন ঘরটা কেমন অদ্ভুত ও ভয়ঙ্কর। ঘরের ভিতরে কঙ্কালের মাথার খুলিসহ আরো অনেক কিছু। খুশি আরো দেখেন সত্যি সত্যি ঘরে 2-3টা বোতল রাখা, তার একটা বোতলে লাল কাপড় দিয়ে বাঁধা। সেই ঘরে যাবার পর কবিরাজ বলেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার জিনদের দিয়ে তোমার মায়ের খোঁজ নেওয়াই। না না কবিরাজ সাহেব, খোঁজ নিতে হবে না, আপনি শুধু একটা তাবিজ দিন, এতেই হবে। খুশির কথায় কবিরাজ বললেন, ঠিক আছে। এই বলে একটা তাবিজ দিতে গেলেন। খুশি বললেন, আমাকে একটু পানি এনে দিন তো, গলাটা শুকিয়ে গেছে। খুশির কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। এই বলে কবিরাজ পানি আনতে গেলে খুশি সাহস করে ওই লাল কাপড়ে বাঁধা বোতলটার দিকে হাত বাড়ায়। খুশি যেই না বোতলটা ধরবে, ঠিক তখনই খুশি পেছনে কিছু একটার আওয়াজ পেয়ে পেছনে ঘুরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে ভয়ঙ্কর দেখতে একটা জিন, যার মুখটা কাটা, চোখগুলো একদমই সাদা। এরকম একটা জিন খুশির দিকে তাকিয়ে আছে। এরকম একটা জিনকে দেখে খুশি এক চিৎকার দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন কবিরাজ বলেন, কি হলো, চিৎকার দিলে কেন? কবিরাজের কথায় খুশি বলেন, ওখানে একটা ভয়ানক দেখতে জিন আছে। খুশির কথা কবিরাজ বলেন, ও তো আমার সাথে থাকা জিন, তুমি মনে হয় আমার ওর ঘরের কোনো জিনিসে হাত দিতে গেছো তাই না? কবিরাজের কথায় খুশি বললেন, না তেমন কিছু না, আমার অনেক ভয় করছে, আজ আমি আসি, তাবিজটা আরেকদিন নিব, দরকার হয়। কথাটা বলে খুশি সেখান থেকে দ্রুত বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় হামজা জিন এসে খুশির সামনে দাঁড়ায়। হামজা এসে বলে, কি হলো, এইভাবে ভয়ে ভয়ে কবিরাজের বাড়ি থেকে আসলে কেন? আমার কাজ হয়েছে কি, তুমি আমার বন্ধুকে বোতলবন্দি থেকে মুক্ত করেছ? হামজার কথায় জবাবে খুশি বললেন, না, জানেন আমি অনেক ভয় পেয়েছি। ওই কবিরাজের ঘরে একটা ভয়ঙ্কর জিন আমার দিকে তাকিয়েছিল। ওরকম ভয়ঙ্কর জিন কবিরাজের ঘরে আছে, এটা আমাকে আগে বলেনি কেন? তোমাকে বলতে হবে কেন, তুমি কি জানো না বেশিরভাগ কবিরাজের সাথে জিন থাকে, জিনদের বন্দি করে রাখে ওরা। তুমি আমার কাজ করতে পারোনি, এখন আবার যাও। হামজার কথায় খুশি বললেন, না না, আমি আর ওখানে যাব না, বাবা কি ভয়ঙ্কর জিন। তখন হামজা বললেন, তুমি যদি না যাও তাহলে তোমাকে ধরে নিয়ে গিয়ে জিন রাজ্যে রেখে আসবো। জিন রাজ্যে অন্য জিনরা তোমাকে মেরে ফেলবে, তো
তুমি কি মরতে চাও? না না, মরতে তো চাই না। আচ্ছা, আমাকে 2-3 দিন সময় দিন। আমি কবিরাজকে বলছি আজ না অন্য একদিন তাবিজ নেব। 2 দিন যাক, তারপর আবার আসবো। 2 দিন সময় দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে 2-3 দিন সময় দিলাম। 2-3 দিন পর কিন্তু আমার কাজটা করে দিবা। হামজার কথার জবাবে খুশি বললেন, ঠিক আছে, এখন বাড়িতে যাই। কথাটা বলে খুশি বাড়িতে চলে গেলেন। খুশি চলে যাওয়ায় হামজা জিনও মিশে গেলেন বাতাসে। এই ঘটনার দিন রাতে খুশির কাছে হামজা আর আসলেন না। রাত পেরিয়ে সকাল হলো, আর সকাল পেরিয়ে দুপুরবেলা খুশি ঘরে জামা কাপড় গোছগাছ করছেন। এমন সময় হঠাৎ হামজা জিন এসে বলল, কি ব্যাপার, তোমাদের বাড়ি থেকে এমন সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে কিসের? আমি আমার থাকার জায়গা ওই গাছ থেকে পাচ্ছি। হামজার কথায় খুশি বললেন, আরে আপনি আমার ঘরে কেন? আল্লাহ কেউ দেখে ফেলবে, চলে যান। তখন হামজা বলল, ভয় পেও না, কেউ দেখবে না। তোমাকে বলেছি না, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পারবে না। যা প্রশ্ন করলাম উত্তর দাও। তখন খুশি বললেন, আমাদের বাড়িতে আজকে মিলাদ, মানে দোয়া করে নেওয়া হবে, সেটা রান্না করছি। আমার দাদি গত বছর এই দিনে মারা গিয়েছিল। দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়ার আয়োজন। আজ বাড়িতে মেহমান আসবে, মাদ্রাসার বাচ্চারা খেতে আসবে। খুশির কথায় হামজা বললেন, ও তাই তো বলি, খাবার এত সুন্দর সুঘ্রাণ আসছে কেন? আচ্ছা, এটা জানার জন্য এসেছি। কথাটা বলে চলে গেলেন হামজা জিন। হামজা চলে যাবার পর কথা মতো দুপুরের নামাজের পর মাদ্রাসার বাচ্চারা সহ আত্মীয় স্বজনরা অনেকেই আসলেন। সবাই আসায় দোয়া কালাম হবার পর খাওয়া দাওয়া করে চলে গেলেন। সেদিন সন্ধ্যার পর খুশি তাদের বাড়ির পিছনে কাঁঠাল গাছের কাছে গিয়ে হামজা জিনকে ডাকতে লাগলেন। খুশির ডাকে হামজা জিন এসে বললেন, কি হলো, তুমি রাতের বেলা আমার কাছে কেন ডাকছো? তখন খুশি হাতটা পেছন থেকে সামনে এনে বললেন, এই নিন, এই খাবারটা আপনার জন্য। আপনি তখন বললেন, যা না, খাবারের সুঘ্রাণ বেরোচ্ছে, এগুলো সেই খাবার, খেয়ে দেখুন তো, ভালো লাগবে। খুশির কথায় হামজা বললেন, আরে বা, আমার জন্য খাবার নিয়ে আসছো? ভাবতে পারিনি আমার জন্য খাবার নিয়ে আসবা। তখন খুশি বললেন, আমাদের বাড়িতে আজকে অনেকেই খেয়েছে, আপনাকে খাওয়াবো না তা কি হয়, নিন, খেয়ে দেখুন। কথাটা বলে খাবারটা সামনে বাড়িতে দিয়ে হামজা জিন খাবারের প্লেটটা নিয়ে বাতাসে মিশে গেলেন। এদিকে তখন খুশি বললেন, আরে খাবারের প্লেটটা তো দিয়ে যান, কই গেলেন? কিন্তু তখন হামজা আর সামনে আসলেন না। হামজা না আসায় খুশি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর কিছুক্ষণ পর খুশির বাবা খুশিকে ডাক দিয়ে বললেন, মা, খুশি খেতে আয়। বাবার ডাকে খুশি খেতে আসলে খুশি মা বলেন, আরে আরেকটা প্লেট কোথায়? ছাগলের মতো প্লেটও চুরি হলো নাকি? মায়ের কথায় খুশি বললেন, কেন মা, প্লেট নেই বুঝি? বাড়িতে তো অনেক মেহমান আসছে, হয়তো একটা প্লেট ভুলে কোথাও রেখেছে। দাও দাও, আমাকে খাবারটা দাও। খুশির কথায় ওর মা বললেন, তুইও কি একটু খেয়াল রাখতে পারিস না, নেখা। কথাটা বলে খুশিকে খাবার দিলে খুশি খাবার খেয়ে চলে গেলেন ঘরে গিয়ে দরজা লাগিয়ে শুয়ে রইলেন। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর খুশি ঘুমে যাবে এরকম একটা সময় হামজা জিন আসলেন খুশির ঘরে। হামজা এসে খাবারের প্লেটটা রেখে খুশিকে বললেন, তোমাদের খাবারটা বেশ মজারও ভালো ছিল। এই বলে একটা কালো ফল ও কালো মিষ্টি সামনে বাড়িয়ে দিয়ে বললেন, নাও, এগুলো তোমার জন্য। এগুলো এমন কালো কালো কেন? না, আমি খাবো না। তখন হামজা জিন বললেন, আরে নাও, তুমি আমাকে খাবার খাওয়ালে, তাই খুশি হয়ে তোমার জন্য এগুলো নিয়ে আসলাম। এগুলো আমাদের জিনদের খাবার। এগুলো দেখতে কালো হলেও খেতে অনেক ভালো, খেয়ে তো দেখো। তখন খুশি সেই ফলটা ও মিষ্টিটা খেয়ে দেখলেন আসলে এটা বেশ মজার খাবার। মিষ্টি ও ফলটা খাবার পর হামজা বললেন, এখন তাহলে ঘুমাও, আমি আসি। কথাটা বলে হামজা জিন চলে যায় আর খুশি ঘুমিয়ে পড়ে। এই ঘটনা 2 দিন পর খুশি আবার ওই কবিরাজের বাড়িতে যান হামজার বন্ধুকে মুক্ত করে দিতে, কিন্তু সেদিনকে দেখেন কবিরাজ বাড়িতে নেই। কবিরাজ বাড়িতে নেই দেখে ফিরে আসে আর হামজাকে বলে, কবিরাজ তো বাড়িতে নেই, এটাও কি আমার দোষ? তখন হামজা বলে, না, তোমার দোষ না। আচ্ছা, সমস্যা নেই, কবিরাজ আসলে কিছুদিন পর আবার যেও। হামজার কথায় খুশি রাজি হন। এই ঘটনার পর থেকে হামজা জিন ও খুশি একে অপরের সাথে দেখা করে কথা বলে। হামজা খুশিকে জিনরাজ্যে নিয়ে যান, ঘুরে দেখান, নানান রকম খাবার খাওয়ান। এভাবে কিছুদিন চলে যাবার পর খুশি হামজা জিনকে ভালো লেগে যায় আর একদিন খুশি হামজাকে বলেন, হামজা, জানি না তোমাকে তো আমার কেমন লাগে, কিন্তু তোমাকে আমার ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছি তোমাকে। খুশি এরকম কথায় হামজা অবাক হয়ে বলেন, তুমি আমাকে ভালোবাসো? ভাবতেই পারি না একটা জিনকে ভালোবাসবা। তোমার এই কথার উত্তর খুব তাড়াতাড়ি পাবা। হামজার কথায় খুশি বলেন, হ্যাঁ, আর উত্তরটা যেন ভালো কিছু হয়। খুশির কথায় হামজা চলে যায়। এদিকে খুশির মনে একটা ভালো লাগা কাজ করে। খুশি জানে হামজা জিনু খুশিকে পছন্দ করে, ভালোবাসে।
শুধু বলার অপেক্ষা। যাই হোক, পরের দিন বিকালবেলা খুশি হাসপাতাল থেকে বাড়িতে ফিরছিলেন। তখন হামজা জিন এসে বলল, কোথায় গিয়েছিলা? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? তখন খুশি বলেন, হাসপাতালে গিয়েছিলাম একজনকে রক্ত দিতে। আমাদের গ্রামের একটা ছোট ছেলে অ্যাক্সিডেন্ট করায় ওর শরীর থেকে অনেক রক্ত খনন হয়। ওর জরুরি রক্তের প্রয়োজন ছিল। আমার সাথে রক্ত ম্যাচ করায় ওকে রক্ত দিলাম। একটু শরীর দুর্বল লাগছে, মাথা ঘুরছে। খুশির কথায় হামজা জিন একটু মুচকি এসে বলল, তুমি তো অনেক ভালো, মানুষের বিপদে সাহায্যে হাত বাড়াও, বিষয়টা ভালো লাগছে। আচ্ছা, তুমি বাড়িতে যাও, তোমার শরীর খারাপ, আমি রাতে আসবো তোমার কাছে। হামজার কথায় খুশি বাড়িতে চলে যায় আর শুয়ে থাকে। অন্য মানুষকে রক্ত দেওয়ায় শরীর খুব এতটা দুর্বল হবে ভাবতেও পারিনি। শরীরটা খারাপ লাগায় সেদিন আর কোথাও বের হয়নি, ঘরেই শুয়ে থাকেন খুশি। সেদিন রাতে কথা মতো হামজা জিন খুশির কাছে এসে বলে, তোমার শরীর কি এখনো ভালো হয়নি? তখন খুশি বলেন, না হামজা, আমার শরীরটা অনেক খারাপ লাগছে। আমি অনেক আগেই আরেকবার রক্ত দিয়েছিলাম, কই তখনও তো এরকম হয়নি। জানি না এখন কি হলো, মনে হচ্ছে আমার ভেতরে কিছু একটা হয়েছে, এরকম ফিল হয়। তখন হামজা খুশির পাশে বসে বলেন, চিন্তা করো না, কিছু হবে না, তুমি খাবার খেয়ে ঘুমাও, ঘুম পারলে ঠিক হবে। কথা বলে হামজা চলে যাওয়ায় খুশি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘটনার 2 দিন পর খুশির শরীর কিছুটা সুস্থ হয়েও হাঁটাচলা করতে পারে। 2 দিন পর এক রাতে হামজা জিন খুশির কাছে আসলে খুশি বলে, তুমি আসছো? তারপর তো বললে না আমাকে ভালো লাগে কিনা, তুমি আমাকে ভালোবাসো কিনা। তখন হামজা বললেন, বলবো, সময় হলে ঠিকই বলবো। হামজার কথায় খুশি বললেন, আর সময় হবে কবে? শোনো, আমার কালকে বিকালে উত্তরটা চাই। কাল বিকালে আমি আমার একটা পছন্দের জায়গায় ঘুরতে যাব, সুন্দর একটা নদীর পাড়ে। সেখানে গিয়ে তোমার পাশাপাশি বসে তোমার কথা শুনতে চাই। তুমি কাল বিকালে যাবা আমার সাথে, কেমন? খুশির কথায় হামজা বললেন, তা না হয় যাব, কিন্তু কেউ দেখে ফেললে কি হবে? কে বা দেখবে? তুমি তো অদৃশ্যভাবে থাকবা, সবাই ভাববে আমি একা বসে আছি। খুশির কথায় হামজা রাজি হন। তখন খুশি বলেন, আচ্ছা তাহলে এখন চলো যাই, কালকে আমি বিকালে রেডি হয়ে যাওয়ার সময় আমার কাছে আসবা, কেমন? খুশির কথায় হামজা মাথা নাড়িয়ে চলে যায়। হামজা চলে যাওয়ায় খুশি ঘুমিয়ে পড়ে। এই ঘটনার পরের দিন বিকালে রেডি হয়ে বাইরে বের হন খুশি। খুশিকে দেখে হামজা জিন খুশির কাছে আসে আর দুজনে হাঁটতে থাকে। তখন হামজা খুশিকে বলেন, কতক্ষণ লাগবে নদীর পাড়ে যেতে? নদীর পাড় কি এদিকে নাকি? হামজার কথার জবাবে খুশি বললেন, আমার সাথে চলো, দেখতে পাবা। একটা ছোট কাজ আছে, কাজটা করে তারপর নদীর পাড়ে যাব। ছোট কাজ? কি সেই ছোট কাজ? আসো, আসলে দেখতে পাবা। কথাটা বলে খুশি হামজাকে নিয়ে গেলেন একটা পুরনো ভাঙাচোরা বাড়িতে। সে বাড়িতে গিয়ে খুশি বললেন, যদি দাদা দাদি কোথাও, তুমি এই দেখো আমি আসছি। কথাটা বলে খুশি ঘরে ঢুকেন। খুশির সাথে সাথে অদৃশ্যভাবে ঘরে ঢুকেন হামজা। হামজা ঘরে গিয়ে দেখেন মাটিতে একটা বিছানায় শুয়ে আছে অসহায় 2 জন মানুষ, একজন বৃদ্ধা মানুষ ও তার স্ত্রী। খুশি ঘরে গিয়ে বৃদ্ধা মহিলাকে বললেন, এই যে দাদিমা, তোমরা এখানে, এই যে নাও, তোমাদের জন্য কিছু টাকা নিয়ে আসছি, তোমরা ওষুধ ও খাবারের জন্য এই টাকাটা রাখো। এগুলো শেষ হলে আমি কোনো না কোনো উপায়ে তোমাদের আবারও কিছু টাকা দিয়ে যাব। এই বলে খুশি সেই বৃদ্ধা মহিলার হাতে টাকাটা দিয়ে সেই বৃদ্ধা মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে খুশিকে জড়িয়ে ধরে। এদিকে তখন খুশির চোখেও পানি চলে আসে। তখনই ওই বৃদ্ধা মহিলা বলেন, আমাদের কোনো ছেলে মেয়ে নাই মেয়ে মা, আমরা 2 জন অনেক অসহায়, আশেপাশে কেউ আমাদের খোঁজ নেয় না। সেই জায়গায় তুমি আমাদের কত সাহায্য করো, জানি না আল্লাহ আমাদের কতদিন বাঁচিয়ে রাখবে। আমার তোমার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে, অনেকদিন বাঁচিয়ে রাখে মা। সে বৃদ্ধা মহিলার কথায় খুশি কান্না ভরা চোখে মুচকি এসে বললেন, আমার জন্য দোয়া করবেন, আমি তাহলে আজকে আসি। এদিকে খুশির এমন কাজেও বৃদ্ধা মহিলার কথা মতো হামজার চোখে পানি চলে আসে। তখন খুশি ওদের কাছে বিদায় নিয়ে হাঁটতে থাকে নদীর পাড়ের দিকে। খুশির সাথে হামজাও যাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর নদীর পাড়ে সুন্দর একটা জায়গায় পৌঁছে যায় খুশি। সেখানে ভালো একটা জায়গা দেখে বসে পড়েন খুশি, পাশে হামজাও বসেন। হামজা খুশির পাশে বসে বলেন, তুমি ওদের টাকা দিলা, এ টাকা কোথায় পেয়েছ? হামজার কথার জবাবে খুশি বলেন, তোমার মনে নেই তুমি আমাকে ছাগল বিক্রি করে দিয়েছিলে, ওই ছাগল বিক্রি করার টাকাটা ওদের দিলাম। সত্যি বলতে আমি ফোন কেনার জন্য ছাগল চুরি করিনি, ছাগল চুরি করে বিক্রি করেছে এদেরকে টাকা দেওয়ার জন্য। ওরা কত অসহায় জানো, আমি যখন স্কুলে পড়তাম তখন টাকা জমিয়ে মাঝে মধ্যে এদের দিতাম। এখন তো স্কুল জীবন শেষ, কলেজ জীবন শুরু হবে, তাই হাতে টাকার ছিল না, উপায় না পেয়ে ছাগল বিক্রি করেছি। খুশির কথায় মন খারাপ করে খুশির দিকে তাকিয়ে থাকে হামজা জিন। এদিকে তখন খুশি বলেন, এসব বাদ দাও,
আমার কথা উত্তরটা তো আজ দেওয়ার কথা, তাই না? বলো আমাকে ভালোবাসি কিনা। খুশির এরকম কথায় হামজা একটু চুপ থেকে বললেন, খুশি এখন আমাকে তোমাকে যা বলবো সেটা শুনে সহ্য করতে পারবা কিনা সেটার জন্য চিন্তা হচ্ছে। জানি আমার কথাগুলো শুনে ধাক্কা খাবা, তবুও আজ আমাকে বলতে হবে। খুশি, আমি ভালো জিন না, আমি তোমাদের বাড়ির পেছনের কাঁঠাল গাছে থাকি না। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে কালো জাদুর মাধ্যমে, তোমার মাঝে যেন রোগ ছড়িয়ে তোমাকে মেরে ফেলি। কি? হামজা আমার সাথে মজা করছে তাই না? এসব মজা বাদ দাও তো, ভালো লাগছে না। তখন কান্না ভরা চোখে হামজা বললেন, খুশি এটা মজা না, এটা সত্যি। আমাকে কালো জাদুর মাধ্যমে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি অলরেডি তোমাকে কিছু খাওয়ার মিশিয়েও দিয়েছি খাওয়ার সাথে, যার ফলে তোমার ভেতরে সব কিছু নষ্ট হতে শুরু করেছে। তোমার লিভার, কিডনি, ফুসফুস কিছু থাকবে না, সব নষ্ট হবে আর তুমি মারা যাবে। হামজার এরকম কথায় খুশি এবার একটু সিরিয়াস হয়ে বলল, হামজা এসব কি বলছো? এবার কিন্তু আমার ভয় করছে, দেখো মজা করো না। তখন হামজা বললেন, খুশি এটা মজা না, সব সত্যি। আমি তোমার কাছে আসছি তোমার মাঝে রোগ ছড়িয়ে তোমাকে মেরে ফেলতে, কিন্তু তোমার ভালো ব্যবহার, কথাবার্তা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই সব সত্যিটা বলছি। এখন দ্রুত বাড়িতে যাওয়ার তোমাকে বাবাকে বলো তোমাকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করাতে, এখনো সময় আছে ভালো হবার। আল্লাহর রহমতে এখনো সুস্থ হতে পারবা। হামজার কথায় খুশি বলেন, তুমি কেন আমার কাছে আসছো? তোমাকে কালো জাদু করে আমার কাছে বা কে পাঠিয়েছে? খুশি কথা হামজা বললেন, এটা শুনে আরেকটা বড় ধাক্কা খাবা। কথাটা শুনে হয়তো আকাশ থেকে পড়বা, কিন্তু এটা সত্যি। তোমাকে কালো জাদু করেছে তোমার মা। কি? হামজা এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার মা কেন আমাকে কালো জাদু করবে? কেন? মা কি তার মেয়েকে কালো জাদু করতে পারে না? এটা আমি বিশ্বাস করি না। খুশির কথা এবার কান্না করে দিলেন হামজা আর বললেন, খুশি, তুমি যাদের বাবা মা মনে করছো ওরা তোমার জন্মদাতা বাবা মা না, তুমি এতিম বাচ্চা। কি? আমি এতিম বাচ্চা মানে? হ্যাঁ খুশি, তুমি এতিম বাচ্চা। তোমার মা বাবার বাচ্চা হচ্ছিল না, তখন ওরা ভাবছে ওরা কখনো মা বাবা হতে পারবে না। এই ভাবনা হয় ওরা এতিমখানা থেকে তোমাকে নিয়ে আসে মানুষ করতে। তোমার মা বাবা তোমাকে এতিমখানা থেকে নিয়ে আসার পর তোমাকে নিজের সন্তানের মতো ভালোবেসে লালন পালন করতে থাকে। তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, এখনও বাসে। তোমাকে এতিমখানা থেকে নিয়ে আসার 2-1 বছর পর তোমার বাবা তোমার নামে সব সম্পত্তি লিখে দেন। এরপর কেটে যায় দীর্ঘ 10 বছর। 10 বছর পর ওদের ছেলে সন্তান হয়। ওদের সন্তান হওয়ায় ওরা তোমাকে ফেলে দেয়নি। তোমার বাবা তোমাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। কিন্তু তোমার মায়ের ছেলে বাচ্চা হবার পর উনি তোমাকে দেখতে পারেন না। তোমার নামে সব সম্পত্তি এটাতে আরও মানতে পারেন না। খুশি, তোমার মা তোমাকে তো সরাসরি মারতে পারে না। একদিকে কিছুদিন পর তোমার বয়স 18 বছর হলে সব সম্পত্তি তোমার হবে। তাই তোমার মা তোমার উপর কালো জাদু করে একজন কবিরাজের মাধ্যমে আমাকে তোমার কাছে পাঠিয়েছে। খুশি, আমার কথা একটু মিথ্যা না। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, গিয়ে তোমার মাকে না তোমার বাবাকে বলবা তুমি ওদের জন্ম দেওয়া সন্তান কিনা। আশা করি উনি সত্যি বলবে। তোমার বাবা যদি স্বীকার করে তুমি এতিম, তোমাকে ওরা নিয়ে আসছে, তাহলে এটাও বিশ্বাস করবা তোমাকে কালো জাদু করা হয়েছে। খুশি, আর দেরি করো না, বাড়িতে যাও। সম্ভব হলে আজকে রাতে বড় কোনো হাসপাতালে যাবে, নইলে কাল সকালে। আর আমাকে মাফ করে দিও। হামজা জিনের কথাগুলো শুনে খুশি নিজেকে ধরে রাখতে পারে না, ও জ্ঞান হারিয়ে ফেলে। খুশি জ্ঞান হারানোর পর ওর আর কিছু মনে নেই। খুশি যখন জ্ঞান ফেরে তখনও দেখে ও নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছে। নিজেকে ঘরে দেখে খুশি বুঝতে পারেন ওকে হামজা জিন নিয়ে আসছে ঘরে। এদিকে তখন খুশি বিছানা থেকে উঠে ওর বাবার ঘরে গিয়ে মন খারাপ করে বলেন, বাবা, তোমার সাথে একটু কথা ছিল। তখন খুশির বাবা শুয়ে থাকা অবস্থায় বলল, হ্যাঁ বল। বাবার কথায় খুশি কিছু বলার আগে কেঁদে ফেললেন। কান্না করতে করতে বললেন, আমাকে নাকি তোমরা এতিমখানা থেকে নিয়ে আসছো? তোমরা নাকি আমার জন্মদাতা বাবা মা না? খুশি এরকম কথায় ওর বাবা বিছানায় বসে চিন্তিত হয়ে খুশির দিকে তাকিয়ে বললেন, এসব তুই কি বলিস? তোকে কে বললো এসব কথা? কে বলেছে সেটা পরে জানতে পারবে, আগে বলো আমি যা বললাম তা কি সত্যি কিনা। আরে হঠাৎ কি হলো তোর? এসব বাদ দে তো মা, যা ঘরে যা। কাছে কার কাছে কি শুনেছিস না শুনেছিস? না বাবা, ঘরে যাব না। আমাকে আর সত্যি কথা বলবা। বলো বাবা, আমি কি সত্যি তোমাদের জন্ম দেওয়া সন্তান না? আমি শুধু শুনতে চাই, দয়া করে বলো। খুশির জোরাজুরি তোর বাবা মা মাথা নিচু করে বললেন, হ্যাঁ এটাই সত্যি। তোকে আমরা এতিমখানা থেকে নিয়ে আসছি,
কিন্তু মা বিশ্বাস কর, আমরা তোকে নিজের সন্তানের মতো দেখি, তুই আমার আপন সন্তানের থেকেও বেশি। বাবার কথায় খুশি কান্না করতে করতে বললেন, বাবা, তুমি আমাকে তোমার আপন সন্তান মনে করলেও মা করে না, আর তাই তো মা আমার ওপর কালো জাদু করেছে। কি কালো জাদু? খুশি, তুই এসব কি বলিস? তখন খুশি বললেন, হ্যাঁ বাবা, আমি ঠিকই বলি। আমার মা আমার উপর কালো জাদু একজন জিনের মাধ্যমে আমার উপর রোগ ছড়িয়েছে। আমার ভেতরে রোগ ছড়িয়ে পড়ছে বাবা, তাই তো কিছুদিন ধরে আমার শরীর অনেক খারাপ করে। কথাটা বলে বসে কান্না করতে লাগলেন খুশি। এদিকে খুশির বাবা খুশির কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললে, কান্না করিস না মা। কথাটা বলে খুশির বাবা খুশির মাকে ডাকলেন। ওনার ডাকে খুশির মা আসলে খুশির বাবা বললেন, এসব আমি কি শুনলাম খুশির মা? তুমি নাকি খুশির ওপর কালো জাদু করেছ? খুশির বাবার কথায় খুশির মা চমকে উঠলেন। চমকে উঠে তোতলাতে তোতলাতে বললেন, কিসের কালো জাদু? না না, আমি কিছু করিনি, আমি সব কিছুই জানি না। তখন খুশির বাবা ধমক দিয়ে বলল, সত্যি করে বলো। আরে সত্যি বলছি, আমাকে ধমক দিচ্ছ কেন? আমি কিছু করিনি। তখন খুশির বাবা বললেন, যদি আমার মেয়ের কিছু হয়, যদি সত্যের ভেতরের বড় রোগ ধরা পড়ে, তখন তোমার খবর আছে। কথাটা বলে খুশির বাবা খুশিকে রাতের বেলায় নিয়ে গেল বড় একটা হসপিটালে। হসপিটালে যাবার পর ডাক্তার দেখালেন। শরীর খারাপ দেখে ডাক্তার খুশিকে বিভিন্ন টেস্ট দিলেন। টেস্ট দেবার পর কথা মতো খুশির টেস্ট ও চেক আপ করিয়ে খুশির বাবাকে যা বললেন সেটা শুনে খুশির বাবা কান্না করতে লাগলেন। ডাক্তার টেস্ট করিয়ে বললেন, আপনার মেয়ে খুশির লিভার, কিডনি ও ফুসফুস সবগুলোতে রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় 50% নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, ওর শরীরে রক্ত ঘাটতি দেখা গেছে। ওকে রক্ত দিতে হবে, তবে ভেঙে পড়বেন না। আল্লাহ চাইলে এখন আপনার মেয়েকে বাঁচানো সম্ভব। চিকিৎসা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় ওদিকে খুশি ঘাবড়ে গিয়ে চুপ করে বসে রইলেন। তাহলে হামজা জিন যা বলেছে সব সত্যি? খুশিকে ঘাবড়ে যেতে দেখে ওর বাবার কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই কোনো চিন্তা করিস না মা, ডাক্তার কি বলে শুনলি না? তো চিকিৎসা করালে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবি। আমি তোর বাবা তোকে সুস্থ করতে যা যা করতে হয় করবো। এই বলে ডাক্তারকে বললেন, ডাক্তার, আপনারা এখন থেকে আমার মেয়ের চিকিৎসা শুরু করুন। টাকা নিয়ে চিন্তা করবেন না, দরকার হয় আমার জায়গা জমি সব বিক্রি করে দেব, আপনারা চিকিৎসা শুরু করুন। খুশি বাবার কথায় ডাক্তার রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমরা আগে আপনার মেয়েকে রক্ত দিব, এরপর কাল একটা অপারেশন করবে, এরপর থেকে ওষুধ খেতে হবে। এভাবে হসপিটালে কম করে হলেও থাকতে হবে 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর আপনার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। কথাটা বলে বিভিন্ন ডকুমেন্ট নেয় খুশির বাবার থেকে এবং একটা সইও নিয়ে নেয়, বনসই। এরপর খুশির চিকিৎসা শুরু হয়। ডাক্তার খুশির শরীরে রক্ত দিতে থাকে। এদিকে খুশির বাবা পাশে বসে আছে। এ সময় খুশির মা তার ছোট ছেলেটাকে নিয়ে ওখানে আসায় খুশির বাবা খুশির মায়ের গেলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, বেয়াদব মহিলা, এখানে আসছিস কেন? চলে যা এখান থেকে। তুই মা নামে কসাই, তুই কেমনে পারলি আমাদের মেয়ের ওপর কালো জাদু করতে? খুশি বাবার কথাও আঘাতে খুশির মা কান্না করতে করতে বলেন, আমি বুঝতে পারি না, আমার বান্ধবীর বুদ্ধিতে এসব করেছে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। তখন খুশির বাবা আরেকটা থাপ্পড় দিয়ে বললেন, তোর কোনো মাফ নেই, তুই যা এখান থেকে। তুই আমার মেয়ের কাছে থাকলেও ও আরও অসুস্থ হয়ে যাবে। এদিকে তখন খুশি বলেন, বাবা এরকম করো না, মাকে ক্ষমা করে দাও। আমি তো আর তোমাদের জন্ম দেওয়া সন্তান না, তোমাদের আপন সন্তান হলে মা এই কাজটা করতে পারতো না। কথাটা বলার সময় চোখ বেয়ে পানি পড়তে লাগলো খুশির। তখন খুশির বাবা খুশির চোখ মুছেতে বললেন, কান্না করিস না মা, আমি তো আছি। তুই আমার রক্ত না, তাতে কি? তোকে ছোটবেলা থেকে যেভাবে বাবার আদর ভালোবাসা দিয়ে আসছি ওভাবে দিয়ে যাব যতদিন বেঁচে আছি। এদিকে তখন একজন নার্স এসে বলল, আরে রোগী কান্না করছে কেন? এই সময় কান্না করা যাবে না। আঙ্কেল, আপনি বাইরে যান তো, রোগীকে একা থাকতে দিন। নার্সের কথায় খুশির বাবা বাইরে গিয়ে বসে রইলেন। এভাবে রাতের বেলা চিকিৎসা চলল খুশির। পরের দিন শরীরে রক্তের পরিমাণ ঠিকঠাক হলে খুশির বাবার অনুমতিতে খুশির অপারেশন করা হলো। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই ভালোভাবে অপারেশন করা হলো খুশির। অপারেশন শেষে ডাক্তারের কথা মতো হসপিটাল থেকে চিকিৎসা চলতে লাগলো খুশি। এভাবে 1 দিন 2 দিন করে 3টা দিন চলে গেল। দিনের পর এক রাতে খুশি একা ছিলেন বেডে শুয়ে। খুশির বাবা তখন বাইরে ওষুধ নিয়ে আসতে গেছে। তখন খুশি হামজার কথা ভাবছে। শরীরের আঘাত হয় কমে যাবে, শুকিয়ে যাবে শরীরের আঘাত, মনের আঘাত কিভাবে শুকাবে? হামজা খুশিকে কষ্ট দিয়েছে ভালোবেসে,
ভালোবাসার কষ্ট আঘাত কি সহজে ভোলা যায়? এসব ভাবার সময় হঠাৎ খুশির কাছে আসলেন হামজা জিন। হামজাকে দেখে খুশি অন্যদিকে মুখ ঘুরালেন। তখন হামজা বললেন, দুঃখিত, মাফ করো তোমার মাঝে রোগ ছড়ানোর জন্য। তোমার শরীর এখন কেমন? হামজার কথায় খুশি বললেন, কি আপনি? আপনাকে তো চিনলাম না। আমার শরীর ভালো না খারাপ আপনি বলার কে? তখন হামজা বললেন, খুশি আমার ভুলের জন্য মাপ চাচ্ছে। আমি তো ইচ্ছা করে করিনি, আমাকে করতে বাধ্য করা হয়েছে। তুমি আমার কথা শোনো। আপনি কি এই যে কথা শুনবো? বাবা, বাবা কোথায় তুমি? বাইরে কেউ নেই? নার্স ম্যাডাম কোথায় আপনি? খুশি ডাকে একজন নার্স বললেন, হ্যাঁ আসছি। নার্স আসছে দেখে হামজা চলে গেলেন সেখান থেকে। এদিকে নার্স এসে বললেন, কি হয়েছে? তখন খুশি বললেন, না মানে বাবা কোথায়, ওনাকে দেখছেন কি? তখন নার্স বললেন, আপনার বাবা বাইরে ওষুধ আনতে গেছে, চলে আসবে এখনই। আপনার কোনো প্রয়োজন বা অসুবিধা হলে আমাকে বলবেন। কথাটা বলে নার্স চলে গেলেন। নার্স চলে যাবার কিছুক্ষণ পর খুশির বাবা আসলেন। খুশির বাবা আসায় খুশি বললেন, বাবা ওষুধ নিয়ে আসছো? তখন ওর বাবা বলেন, হ্যাঁ, সাথে তোর জন্য কিছু ফল নিয়ে আসছি, নে তুই ফলগুলো খেয়ে নে। কথাটা বলে একটা ফল খুশির হাতে দিলে খুশি খেতে খেতে বললেন, বাবা এখানে আর কয়দিন থাকতে হবে? এখানে ভালো লাগে না। ডাক্তারের সাথে কথা বলে দেখো না। আমি কথা বলছি, ডাক্তার তো শুরুতে বলেছিল 2 সপ্তাহ থাকতে হবে, পরে আমি অনুরোধ করায় বলল আর 2-3 দিন থেকে বাড়িতে যেতে পারবি। কষ্ট করে হলেও আর 2-3 দিন থাকতে হবে। বাবার কথায় খুশি বললেন, বাবা মা কেমন আছে? উনি কি আসে না আর? তোর মায়ের কথা আর বলিস না, একটা খারাপ মহিলা। কিভাবে পারলো তোকে কালো জাদু করতে? আচ্ছা মা, তুই কিভাবে জানলি তোকে কালো জাদু করেছে? বাবার কথায় খুশি বললেন, আসলে বাবা আমার বান্ধবী ওর দরকারে আমাকে নিয়ে একজন কবিরাজের বাড়িতে গিয়েছিল। সেই কবিরাজের বাড়িতে যাবার পর কবিরাজ আমাকে দেখে আমার বিষয় সব বলে তাই জানতে পেরেছি। খুশি এরকম কথা ওর বাবা বিশ্বাস করেন, এরপর আর কিছু বলেন না। এভাবে সেই হাসপাতালে কেটে যায় আরও 2-3টা দিন। 3 দিন পর খুশিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর খুশির বাবা খুশির মাকে বলে, আমার মেয়ে বাড়িতে আসছে, আগে না বুঝে যা করেছ। আজকের পর আর কোনো শয়তানি করলে সেই দিন জানে আস্ত রাখবো না। যে কবিরাজের কাছে গিয়ে কালো জাদু করেছ তার কাছে গিয়ে কালো জাদু তুলে নিবা। খুশির বাবার কথায় খুশির মা বললেন, আমি কালো জাদু তুলে নিচ্ছি, এটা বলতে হবে না। আমি তো না বুঝে করেছি এমনটা। হ্যাঁ, না বুঝে করেছি, এবারের মতো মাফ করলাম, এরপর এমনটা করবা না। কথাটা বলে বাজারে চলে যায় খুশির বাবা। এদিকে ঘরে একা শুয়ে থাকে খুশি। সেদিন রাত্রিবেলা খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমাতে যাবে এমন সময় হামজা আসে খুশির কাছে। হামজা আসায় খুশি বলেন, আপনাকে না বলেছে আমার কাছে আসবেন না? আপনি কেন আসেন আমার কাছে? আবার নতুন করে রোগ ছড়াতে আসছেন আমার মাঝে। এর থেকে ভালো হয় আমাকে একবারে মেরে ফেলুন। খুশির এরকম কথায় মন খারাপ করে হামজা বলেন, আমি তো তোমাকে বলেছি আমি বাধ্য হয়ে করেছি এমনটা। তোমার কাছে তো ক্ষমা চাইছি, আমাকে এবারের জন্য মাফ করে দাও। হামজার কথায় খুশি বললেন, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার যে আপনার সাথে কথা বলতে গেছি, আপনাকে ভালোবেসেছি। ভালোবেসে সুখের বদলে দুঃখ পেলাম। আপনি চলে যান এখান থেকে, নইলে বাবাকে ডাকবো। খুশি এমনটা করো না, আমার সাথে একটু কথা বলো। আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো। না, আপনার সাথে ভালোভাবে কথা বলবো না। কিসের কথা বলবো আমি? ওইদিকে তখন পাশের ঘর থেকে খুশির বাবা বললেন, মা খুশি, তোর ঘর থেকে কথার আওয়াজ আসে কিসের? তুই কি কারোর সাথে কথা বলছিস নাকি? খুশির বাবার কথায় হামজা জিন বাতাসে মিশে যায়। এদিকে তখন খুশি ওর বাবাকে বলেন, না বাবা, কারোর সাথে কথা বলি না। কথাটা বলে চুপ করে রইলেন আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেন। খুশি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছে জানে না। খুশি যখন ঘুম ভেঙে যায় তখনও দেখে ও ঘরে নেই। একটা অজানা জায়গায় চলে আসছে পাশে হামজা জিন বসে। হামজাকে দেখে খুশি বলেন, আমি কোথায়? আপনি আমাকে বাইরে নিয়ে আসছেন কেন? বাইরে নিয়ে আসছি আমার কথা শোনার জন্য। খুশি, আমার কথাটা শোনো, তাহলে তোমার সব ভুল ভেঙে যাবে। হামজার এমন কথায় খুশি বললেন, কি কথা? আপনাকে আর বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে খুশি, কারণ তুমি না জেনে আমাকে ভুল বোঝাচ্ছ। আসলে আমি এখনো একজন কবিরাজের কাছে বন্দি। কি বন্দি মানে? বন্দি থাকলে আমার সাথে কথা বলছেন কিভাবে? কিভাবে আমাকে নিয়ে ঘুরতে পারেন? খুশির কথায় হামজা বললেন, এটা এরকম একটা কালো জাদু, কবিরাজ আমাকে কালো জাদু করে মায়াজাল সৃষ্টি করে এমনভাবে বন্দি করে রাখছে, যার ফলে আমি বাইরে ঘোরাঘুরি করতে পারলেও কবিরাজের কথা মতো চলি। কবিরাজ যখনই আমাকে ডাকে তখনই ওনার কাছে হাজির হতে হয়। শুধু তাই না, কবিরাজের মায়াজাদুতে আমি আমার পরিবারের সাথেও দেখা করতে পারি না, কথা বলতে পারি না।
হামজার কথায় খুশি একটু সিরিয়াস হয়ে বললেন, সত্যি নাকি বানিয়ে বলছেন? আপনি কবিরাজের কাছে বন্দী হলেন কিভাবে? তখন হামজা বলতে শুরু করলেন। হামজা বললেন, আজ থেকে কয়েক মাস আগের কথা। আমি আমার বন্ধু আমরা দুজনে তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে আসি। আমরা অনেক ঘোরাঘুরি করে জঙ্গলে একটা গাছে বসে গল্প করছিলাম। আমরা অদৃশ্যভাবে ছিলাম। আমি ওখানে বসেছিলাম, কিন্তু আমরা বুঝতে পারিনি সেই জঙ্গলে সাধনা করেছিল দুজন কবিরাজ। আমরা বুঝতে না পারায় সেই কবিরাজ আমাদের দুজনকে বন্দি করে। দুজন কবিরাজ আমাদের বন্দি করে নিজেদের গোলাম করে নেয়। আমরা বন্দি হওয়ার পর একজন কবিরাজ আমাকে নেন, আর একজন কবিরাজ আমার বন্ধুকে নেন। তোমার কি মনে আছে তোমাকে বলেছিলাম আমার একজন বন্ধু কবিরাজ আছে বন্দি? ওই কবিরাজ আমার বন্ধুকে সেদিন বন্দি করে নিয়ে গেছে, আর একজন কবিরাজ আমাকে বন্দি করেছে। আমাদের বন্দি করার পর এমন মায়াজাদু করেছে যার ফলে আমাদের পরিবার কোনোভাবেই খোঁজ পাচ্ছে না আমরা কোথায়। আমি আমার পরিবারের কাছে যেতে পারি না, ওদের সাথে কথা বলতে পারি না। অন্য জিনদের সাথে আমার মাঝে দেয়াল তৈরি হয়েছে। আমাকে কবিরাজ বন্দি করে ওনার কাজ করে আমি করতে না চাইলেও ওনার চাপে করতে হয়। ওই কবিরাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছিল আমি তোমার কাছে আসি তোমাকে রেগে রোগে আক্রান্ত করে মেরে ফেলতে, কিন্তু সেটা আমি পারি না। তোমাকে ভালোবেসে ফেলি আমি। তোমাকে ভালোবেসে ফেলায় সব ঘটনা তোমাকে খুলে বলি। এই জন্য সেই কবিরাজ অনেক বড় শাস্তি দেন আমাকে। খুশি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভুল বোঝো না, আর দয়া করে আমাকে সাহায্য করো। আমি আমার পরিবারের কাছে যেতে না পারলে কি হবে? তুমি পারবা আমাদের জিন রাজ্যে আমার পরিবারের কাছে যেতে? হামজার কথায় খুশি বললেন, আমাকে বাড়িতে রেখে আসুন। আচ্ছা, রেখে তো আসবা, আগে বলো আমাকে সাহায্য করবা। বললাম না আমাকে বাড়িতে রেখে আসুন। খুশির কথায় হামজা আর কিছু বললেন না। খুশিকে বাড়িতে রেখে আসলেন। খুশিকে বাড়িতে রেখে হামজা চলে যাবার পর খুশি শুয়ে হামজার কথা ভাবতে লাগলেন। খুশি ভাবলেন, হামজা তো ইচ্ছে করে ওর ক্ষতি করেনি, কবিরাজ ওকে দিয়ে জোর করে করিয়েছে। হামজা যদি খারাপ হতো তাহলে ও আমাকে সবটা না বলে মেরে ফেলতো। আমি যেমন হামজাকে ভালোবাসি, হামজাও নিশ্চয় আমাকে ভালোবাসে। আমি হামজাকে ভুল বুঝে ঠিক করিনি। এসব ভাবতে ভাবতে সে রাতের মতো ঘুমিয়ে পড়ে খুশি। পরের দিন থেকে খুশি অপেক্ষা করে হামজার জন্য। হামজার কাছে আসলে সরি বলবে আর হামজাকে জিজ্ঞাসা করবে ওকে কিভাবে সাহায্য করব। কিন্তু হামজা খুশির কাছে আসে না। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়েকদিনে খুশির শরীরে আল্লাহর রহমতে বেশ ভালো হয়। বেশ কিছুটা সুস্থ হবার পর একদিন খুশি বাড়ির পেছনের বাগানে ওই কাঁঠাল গাছের কাছে গিয়ে হামজাকে ডাকাডাকি করে। খুশি বলে, হামজা তুমি কোথায় আছো? আমাদের কাছে আসো, তোমার সাথে কথা বলবো, সামনে আসো। কিন্তু হামজা ওখানে আর আসে না। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর হামজা না আসায় খুশি বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই রাতে হামজা খুশির কাছে আসে। হামজা আসায় খুশি বলেন, তুমি কোথায় ছিলা? এই কয়েকদিন আমার কাছে আসনি কেন? বাড়ির পেছনে কাঁঠাল গাছের কাছে গিয়ে তোমাকে ডাকলাম, তবু আসলে না। খুশির কথায় হামজা বললেন, ওখানে ডাকাডাকি করে কি করবা? আমি এই কাঁঠাল গাছে থাকি না। তোমাকে শুরুতে এমনিতে বলেছি, আর তোমার কাছে এসো বা কি করব? তুমি তো আমাকে দেখতে পারো না, আমাকে খারাপ মনে করো, ভুল বুঝে আছো এখনো। হামজার কথায় খুশি বললেন, হামজা সরি, আমি আসলে না বুঝে তোমাকে ভুল বুঝেছি। কি করব বলো? তোমাকে ভালোবেসে তোমার মুখ থেকে ভালোবাসার কথা না শুনে কালো জাদুর কথা শুনেছি। তখন আমার এই অবস্থা কেমনে হয়েছে ভাবো একটু। আমাকে মাফ করে দাও, আর আমাকে এটা বলো তোমাকে সাহায্য করব কিভাবে? কিভাবে তুমি কবিরাজের কাছ থেকে মুক্ত হতে পারবা? খুশির কথায় হামজা বললেন, সত্যি আমাকে সাহায্য করবা? হ্যাঁ করবো, তুমি বলো। তখন হামজা বললেন, আমার কথা আমার মা বাবাকে জানাতে হবে। আমার মা বাবার আমার বিষয়ে জানলে কবিরাজকে ভয় দেখিয়ে হোক বা জোর করে হোক আমাকে মুক্ত করবে। তোমাকে আমার রাজ্যে, আমার প্রাসাদে যেতে হবে। তোমার প্রাসাদে, তোমার রাজ্যে আমি কিভাবে যাব? তুমি আমাকে নিয়ে চলো। খুশির কথায় হামজা বললেন, না আমি যেতে পারবো না। আমি তোমার কাছে সাহায্য চাইছি, এটা কবিরাজ জেনে গেছে। কবিরাজ চাই না আমাকে সাহায্য করো। আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না। আমি তোমাকে বলতে পারবো কিভাবে কিভাবে যাবা। হামজার কথায় খুশি বললেন, ঠিক আছে তাহলে তাই করো, আমাকে বলো কিভাবে যাব। তখন হামজা দুটো কাগজ নিয়ে কিছু একটা লিখে লেখার পর খুশির হাতে দিয়ে বলে, মনোযোগ দিয়ে শোনো। তোমার পেছনের ঘর যে কাঁঠালটা গাছটা আছে, সে গাছে আমি থাকতাম, ভাবতাম। সে জায়গায় আজকে রাত 3টার দিকে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবা। তুমি ওখানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ একটা আওয়াজ পাবা। আওয়াজটা এরকম, কিছু মানুষ একসাথে কথা বলতে বলতে হেঁটে গেলে কীরকম আওয়াজ হয় ওরকম। তুমি এরকম আওয়াজ পাবার সাথে সাথে একটা সালাম দিবা। সালাম দিয়ে বলবা,
হে জিনজাতি, আপনাদের সাহায্যের প্রয়োজন, আমাকে সাহায্য করুন। তোমার কথায় ওরা অদৃশ্য থেকে তোমাকে দেখা দিবে। তোমাকে দেখা দেবার পর তুমি ওদের হাতে আমার এই একটা কাগজ দেবা। কাগজটা ওদের দিলে ওরা বুঝবে আমাকে সাহায্য করার দরকার, তোমাকে জিন রাজ্যে পাঠাতে হবে। তুমি ওদের কাগজটা দিয়ে বলবা, আমি আমার হামজা জিনের প্রাসাদে যাব, আমাকে সাহায্য করুন। তোমার কথায় ওরা তোমাকে একটা ঘোড়ার গাড়ি হোক বা সরাসরি কোনো ঘোড়া দেখে বলবে ওটাতে উঠতে। তুমি ওদের কথায় ভয় না পেয়ে ঘোড়া বা ঘোড়ার গাড়িতে উঠে বসবা, বসে চোখ বন্ধ করবা। খুশি, দয়া করে ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি ঘোড়ার পিঠে উঠে চোখ বন্ধ করার কিছুক্ষণ পর ঘোড়া থেমে যাবে। তুমি চোখ খুলে দেখবা তোমার সামনে একটা সুন্দর বড় প্রাসাদ। সেই প্রাসাদের গেটে একটা ফলের গাছ আছে। ওই প্রাসাদটা দেখে বুঝবা ওটা আমাদের প্রাসাদ। পরে তুমি প্রাসাদের ভিতরে যাবা আর আমার আরেকটা কাগজ আমার মা বাবাকে দিয়ে বলবা আমাকে হামজা পাঠিয়েছে। আমার কথা বলায় ও আমার এই কাগজটা মা বাবাকে দেখালে ওরা বুঝে যাবে। এরপর মা বাবাই তোমাকে আবার বাড়িতে রেখে যাবে, চিন্তা করো না। হামজার কথায় খুশি রাজি হন। তখন হামজা বলেন, নিজের খেয়াল রেখো, কবিরাজ আমাকে রাখতেছে, আমি এখনই আমার যেতে হবে। কবিরাজ হয়তো আমাকে শাস্তি দেবে, তুমি আজকে রাতেই যাবা। কথাটা বলে হামজা বাতাসে মিশে যান। হামজা বাতাসে মিশে যাবার পর খুশি মনে সাহস নিয়ে না ঘুমে অপেক্ষা করতে থাকে রাত 3টা বাজার জন্য। এভাবে অপেক্ষা করতে করতে 3টা বাজার কিছুক্ষণ আগে খুশি সাহস নিয়ে ঘরের পেছনের বাগানের কাছে যায়। সেখানে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ একটা আওয়াজ পান। আওয়াজটা পেয়ে খুশি সালাম দিয়ে বললেন, হে জিন জাতি, দাঁড়ান, আমাকে একটু সাহায্য করুন, আপনাদের সাহায্যের প্রয়োজন। খুশির কথায় একটু ওর সামনে দেখা দেয় কয়েকজন সাদা জুপা পরা জিন। কয়েকজন জিনকে দেখে খুশি ভয় পেয়ে গেলেও তবু সাহস করে হামজা লেখা কাগজটা ওদের একজনের হাতে দেন। দিয়ে খুশি বলেন, আমাকে সাহায্য করুন, আমি হামজা প্রাসাদে যেতে চাই, সাহায্য করুন আমাকে। হামজা লেখা কাগজটা দেখে ওই জিনেরা বলেন, এই জিনটা তো বিপদে আছে, ওকে সাহায্য করতে হবে আমাদের। এই বলে জিনগুলো ইশারা করলে সেখানে একটা সাদা ঘোড়া এসে উপস্থিত হয়। ঘোড়াটা আসায় জিনগুলো খুশিকে বলেন, এই ঘোড়ার পিঠে উঠে বসো, এই ঘোড়াটা তোমাকে হামজার প্রাসাদের সামনে নামিয়ে দিবে। ওদের কথায় খুশি ঘোড়ার পিঠে উঠে চোখ বন্ধ করে বসে থাকেন। তখন খুশির মনে হয় ও শূন্যে উঠছে। এভাবে কিছুক্ষণ চলার পর খুশি ফিল করেন ঘোড়াটা থেমে গেছে। ঘোড়াটা থেমে যাওয়ায় খুশি চোখ খুলে দেখেন ওর সামনে একটা প্রাসাদ, যেমনটা হামজা বলেছিল। এরকম প্রাসাদ দেখে খুশি ঘোড়া থেকে নেমে সাহস করে সেই প্রাসাদে ঢোকেন। সেই প্রাসাদে যাবার পর হামজার মা বাবা খুশিকে দেখে বলেন, কি তুমি? তোমাকে দেখে তো মানুষ মনে হয়, তুমি আমাদের প্রাসাদে আসলে কিভাবে? তখন খুশি কিছু না বলে কাগজটা ওদের হাতে দিয়ে বললেন, হামজা এখানে আসতে আসতে বলেছেন আমাকে। হামজার কথা শুনে হামজার বাবা কাগজটা পড়ে বুঝতে পারলেন হামজা ওই কবিরাজের কাছে বন্দী। হামজার কথা জানার পর হামজার বাবা খুশিকে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমি তোমার সাথে অন্য সময় কথা বলবো, আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। তুমি আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আমার হাত ধরায় আমি তোমাকে তোমার বাড়িতে তোমার ঘরে রেখে আসবো। হামজার বাবার কথায় খুশি তাই করলেন। ওনার হাত ধরার পর খুশি আর কিছু মনে নেই। এদিকে কথা মতো হামজার বাবা খুশিকে ওর বাড়িতে রেখে চলে গেলেন এবং সেই কবিরাজের কাছে, যার কাছে বন্দি হামজা জিন। সেই কবিরাজের কাছে যাবার পর উনি কবিরাজের বিষয়ে সবকিছু খোঁজ নিলেন। সবকিছু খোঁজ নিয়ে সেদিন আর কবিরাজের সামনে গেলেন না হামজার বাবা। কবিরাজের সামনে গেলেন তার পরের দিন। হামজার বাবা পরের দিন কবিরাজের কাছে গিয়ে বললেন, কবিরাজ সাহেব, আপনার কাছে আমার ছেলে বন্দি, আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। হামজার বাবার কথায় কবিরাজ বললেন, আপনার ছেলে মানে? আমার কাছে তো কেউ বন্দি নেই, আপনি ভুল বুঝছেন আমাকে। তখন হামজার বাবা বললেন, আমার ছেলে হামজা আপনার কাছে বন্দি, আর এটা আমি শিওর হয়ে বলছি। আপনি আমার ছেলেকে বন্দি করে ওকে দিয়ে কাজ করাচ্ছেন, দয়া করে ওকে ছেড়ে দিন। হামজার বাবার কথায় কবিরাজ বুঝতে পারে হামজার বাবা হামজার বিষয়ে সব জেনে গেছে। তাই কবিরাজ এবার শয়তানি হাসিতে বললেন, আপনি যেহেতু জেনে গেছেন তাহলে এটাও জেনে রাখুন, আমি হামজা জিনকে ছাড়ব না, ওকে আমার গোলাম বানিয়ে রাখবো। কবিরাজের এরকম কথায় হামজার বাবা রেগে গিয়ে বললেন, কবিরাজ সাবধানে কথা বল, তোর কি জীবনের মায়া নেই? আমার ছেলেকে ছাড় এখনই। তখন কবিরাজ হাসি দিয়ে বললেন, আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোর হুমকিতে ভয় পাই না, তুই আমার কি করতে পারবি কর। তখন হামজার বাবা এবার হাসি দিয়ে বললেন, তোর তো ব্যবস্থা করব,
তোর আগে তোর স্ত্রী ওর সন্তানের ব্যবস্থা করি। তোর স্ত্রী সন্তান ওরা তো তোর শ্বশুর বাড়িতে গেছে না, ওরা এখন আর তোর শ্বশুর বাড়িতে নেই, ওদের আমার জিনের জিন রাজ্যে ধরে নিয়ে গেছে। এখন বল, আমার ছেলে হামজাকে ছাড়বি নাকি তোর স্ত্রী সন্তানের মাথাটা ছিঁড়ে তোর সামনে ফেলবো? হামজার বাবার কথায় কবিরাজ এবার ভয় পেয়ে যায়, আর কোনো উপায় না পেয়ে হামজাকে মুক্ত করে দেয়। হামজাকে মুক্ত করে কবিরাজ বলেন, আপনার ছেলেকে মুক্ত করে দিলাম, এখনও আমার স্ত্রী সন্তানকে ছেড়ে দিন। তখন হামজার বাবা বললেন, আমি কথা দিয়েছি তা রাখবো, তোর স্ত্রী সন্তানকে ছেড়ে দিব। কথাটা বলে হামজার বাবা চলে যাবার সময় কবিরাজকে সজোরে একটা থাপ্পড় দিয়ে চলে যায়। হামজার বাবা হামজাকে নিয়ে চলে যায় আর আরেকটা কবিরাজের কাছে। তারপর হামজার বন্ধু জিনকে মুক্ত করে ফিরে যায় জিন রাজ্যে। এই ঘটনা 2 দিন পর এক রাতে হামজার খুশি ঘরে ফিরে আসে। হামজাকে দেখে খুশি বলেন, হামজা তুমি এসছো, কেমন আছো? তোমার বাবা কি তোমাকে মুক্ত করেছে? তখন হামজা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, বাবা আমাকে মুক্ত করেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুশি, তুমি আমাকে মুক্ত না করলে হয়তো আমি এত সহজে মুক্ত হতে পারতাম না। তোমার শরীর এখন কেমন? তোমার তো আরেকবার ডাক্তার দেখাতে হবে, চিকিৎসা নিয়ে শরীরের কেমন উন্নতি হলো? তখন খুশি বললেন, আজকে গিয়েছিলাম হসপিটালে, এরপর ডাক্তার আমার টেস্ট করিয়ে রিপোর্ট দেখিয়ে বলল, আলহামদুলিল্লাহ এখন আমি 90% সুস্থ। খুশির কথায় হামজা খুশি হন। তারপর দুজনে গল্প করে কথা বলে হামজা চলে যায়। হামজা ও খুশির মাঝে সব অভিমান শেষ হয়ে যায়, ওরা একে অপরকে আগের মতো ভালোবাসতে শুরু করে। এই ঘটনার পর কেটে যায় 1 মাস। 1 মাস পর খুশির কলেজ শুরু হয়। বেশ আনন্দ নিয়ে কলেজে চলে যায় খুশি। কলেজে যাবার প্রথম দিন একটা ছেলে খুশির পেছনে লাগে। খুশি কলেজ থেকে বাড়ি আসার সময় ছেলেটা খুশিকে প্রপোজ করে বসে, কিন্তু খুশি ছেলেটার কথায় রাজি না হয়ে বাড়িতে চলে আসে। এরপর সে ছেলেটা খুশিকে বিরক্ত করায় খুশি বিরক্ত হয়ে ওকে হামজা জিনের কথা বলে দেন। খুশি ছেলেটাকে বলেন, আমি হামজা নামের একটা জিনকে ভালোবাসি। খুশির কথা ছেলেটা বিশ্বাস করে না। ছেলেটা বলে, আমি চেয়ারম্যানের ছেলে, আমার বাবার অনেক টাকা, তুমি এইসব জিন টিন বাদ দিয়ে আমার সাথে রিলেশন করো, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু খুশি এত রাজি না হয়ে বাড়িতে চলে আসে। এই ঘটনার পরও যখন ছেলেটা খুশিকে বিরক্ত করে তখন হামজা আর কোনো উপায় না পেয়ে এক রাতে সে ছেলেটাকে ইচ্ছে মতন মাইর দেন। হামজা জিনের মাইর খেয়ে সে ছেলেটা বেশ আহত হয়। এরপর থেকে বেশ কয়েকটা দিন ভালোই কাটে, ছেলেটা আর খুশিকে ডিস্টার্ব করে না। এভাবে আরও কিছুদিন কেটে গেলে এক রাতের ঘটনা, সবাই রাতের খাবার খেয়ে শুয়ে রয়েছেন ঘরে। হঠাৎ খুশির মায়ের চিৎকারে খুশি দৌড়ে ঘরে গিয়ে দেখেন খুশির বাবা মরে পড়ে আছেন, আর খুশির বাবাকে মেরে পাশে দাঁড়িয়ে আছে হামজা জিন। হামজাকে দেখে খুশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এদিকে তখন হামজা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বাতাসে মিশে গেলেন। হামজা চলে যাওয়ার পর খুশির মা ও খুশি ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। খুশি কান্না করতে করতে ওর মাকে জিজ্ঞাসা করায় ওর মা বলে, হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় উনি দেখে খুশির বাবার বুকের উপর বসে ওনার গলা চেপে ধরেছেন জিনটা, মানে হামজা জিনটা। এরপর চিৎকার দিতে দিতে ওনাকে মেরে ফেলে। বাবাকে হারিয়ে অনেক কান্না করে খুশি ওর মায়ের কান্নায় অনেক চলে আসে। তারপরও তারাও কান্না করে। খুশির বাবা ভালো মানুষ ছিলেন। সব আসার পর রাতে আর কিছু না করে পরের দিন সকালে খুশির বাবার জানাজা করে দাফন করা হয়। বাবাকে হারিয়ে সবসময় কান্না করেন খুশি শুধু এটা ভাবেন, হামজা কেন বাবাকে হত্যা করলো? বাবার সাথে তো হামজার শত্রুতা নেই। এসব ভাবতে ভাবতে কান্না করতে থাকেন খুশি। সেদিন রাতে হামজা খুশির সামনে আসার সাথে সাথে খুশি বলেন, তুমি কেন আসছো আমার কাছে? তুমি আমার বাবার খুনি, তুমি কেন আসছো? আমার বাবাকে কেন হত্যা করলা? কেন করেছো? জবাব দাও। খুশির কথায় হামজা বললেন, খুশি তুমি শান্ত হও, আমি তোমাকে সবটা বলছি। আমি তোমার বাবাকে হত্যা করিনি। তুমি আমার বাবাকে হত্যা করনি মানে আমি তোমাকে নিজের চোখে দেখেছি। এখন কি বলবা? তোমাকে বাধ্য করেছো আমার বাবাকে হত্যা করতে। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আমি তোমাকে কবিরাজের বাড়িতে গিয়ে শিক্ষা দিব। এখন থেকে তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। খুশির কথায় ওখানে ওর মা চলে আসলেন। খুশির মা হঠাৎ আসায় হামজা চলে গেলেন সেখান থেকে। তখন খুশির মা বললেন, খুশি এটা কে ছিল? এটা ওই জিনটা না যে তোর বাবাকে মেরে ফেলেছিল? কেন আসলো তোর কাছে? তখন খুশি কান্না করতে করতে বলেন, আমরা একে অপরকে পছন্দ করতাম, কিন্তু এখন আর করি না। ও একটা খুনি, আমার বাবাকে খুন করেছে। খুশির কথার মা বললেন, একটা জিনকে এতদিন ভালোবাসতি যে কিনা তোর বাবাকে হত্যা করেছে। আজকের পর থেকে ওর ভালোবাসা তো দূরের কথা, ওর কথাও বলবি না ওর সাথে। মায়ের কথায় খুশি বললেন, তোমাকে বলতে হবে না মা, আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না।
খুশির কথার মা চলে গেলেন। এদিকে এভাবে কেটে গেল আরও 2টা দিন। 2 দিন পর খুশিকে অবাক করে দিয়ে খুশির বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন চেয়ারম্যানের ছেলে। চেয়ারম্যানের ছেলে তার বন্ধুসহ খুশির বাড়িতে আসে আর সরাসরি খুশির মাকে বলে খুশিকেও বিয়ে করতে চায়। চেয়ারম্যানের ছেলেটাও বলে, আপনি ভেবে আমাকে জানাবেন, আমি কালকে আবার এসে আপনার মতামত জেনে যাব। কথাটা বলে চেয়ারম্যানের ছেলে চলে গেল। খুশির মা খুশি হয়ে বলেন, আরে বাহ, তো ভাগ্য খুলে গেল, চেয়ারম্যান সাহেবের ছেলে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তো এই বিয়েতে রাজি, কি বলিস তুই? তখন খুশি বললেন, না মা, এই বিয়ে হবে না। চেয়ারম্যানের ছেলে খুব খারাপ, নেশা করে, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এর আগেও কিন্তু আমি না করেছি। ও আমাকে কলেজে ডিস্টার্ব করে, ও কালকে আসলে বলবা তুমি রাজি না। কেন রাজি না কেন? চেয়ারম্যানের ছেলের পরিবার ভালো, বাড়ির অবস্থা ভালো, ছেলেটা একটু আধটু নেশা করে, এটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই রাজি হয়ে যা। কাল চেয়ারম্যানের ছেলে আসলে আমি বলবো আমরা রাজি, আর তারা যেন বিয়ে হয় তোর। মায়ের এমন কথায় খুশি বললেন, মা তুমি কি আমাকে জোর করছো? আমি ওখানে বিয়ে করব না মানে না। খুশির এমন কথায় ওর মা রেগে গিয়ে বললেন, কথা কম বল মেয়ে, বেশি কথা বলবি না, আমি যা বলছি তাই হবে, তোর বাবা এখন বেঁচে নেই যে তুই যা বলবি তাই হবে। তখন খুশি বললেন, বাবা বেঁচে নেই, যা বললে তাই ইচ্ছা করে করবা, আমি ওখানে বিয়ে করব না, তোকে ওখানেই বিয়ে করতে হবে। ছিল তো এতিম মেয়ে, এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসছে আর তুই না করছিস, তোর কাছ থেকে আর একটা কথা শুনতে চাই না, ওখানেই বিয়ে হবে। মায়ের এরকম কথায় খুশির চোখে পানি চলে আসলো। তখন খুশি বলল, আমাকে এতিম বলে খোটা দিলা মা, আমি তো তোমাকে নিজের মা মনে করি, নিজের মা যদি মনে করিস তাহলে আমার কথায় রাজি হয়ে চেয়ারম্যানের ছেলেকে বিয়ে কর, আমি কালকে ওর সাথে কথা বলবো। এই বলে চলে গেলেন খুশির মা। এদিকে ঘরে বসে অঝরে কান্না করতে লাগলেন খুশি। খুশির যেন কিছু করার নেই, ও যাকে ভালোবাসে সেই ওকে বারবার ধোঁকা দিলেন, নিজের বাবাকে হত্যা করলেন, এখন না পারছে ভালোবাসার জিনকে বিয়ে করতে, না পারছে চেয়ারম্যান ছেলেকে বিয়ে করতে। কষ্টের মধ্যে সেই দিনটা পার হয়ে গেলেন খুশি। এদিকে পরের দিন চেয়ারম্যানের ছেলে আসলে খুশির মা রাজি হয়ে গেলেন। তখন চেয়ারম্যানের ছেলে বললেন, ঠিক আছে আন্টি, আপনারা যেহেতু রাজি তাহলে আর দেরি করা ঠিক হবে না, কালকে সন্ধ্যায় বিয়ে হোক আমাদের। ছেলেটার কথায় খুশির মা রাজি হলেন। উনি রাজি হওয়ায় চেয়ারম্যানের ছেলে চলে গেলেন। সেদিন রাতে খুশি ওর মাকে বললেন, মা বাবা তো মারা গেল, এই কিছুদিন এখনও কেন বিয়ে দিচ্ছ, কয়েক মাস গেলে বিয়ে দিও। তখন খুশির মা বললেন, তোর বাবা মারা গেছে তাতে কি, তোকে কালকেই বিয়ে করতে হবে, তুই তো আর খারাপ কিছু করিস না, বিয়ে করেছিস। মায়ের কথায় খুশি ঘরে গেলেন। সেদিন রাতে হামজা খুশির সাথে অনেক কথা বলার চেষ্টা করলেন, বোঝানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু খুশি কোনোভাবে হামজার কথা বললেন না। সে রাতে খুশি কান্না করে কাটিয়ে দিলেন। পরের দিন কথা মতো চেয়ারম্যানের ছেলে তার বন্ধু বান্ধব ও টুকটাক আত্মীয় স্বজনদের সাথে নিয়ে বিয়ে করতে আসলেন খুশির বাড়িতে। বিয়ে করতে আসার কিছুক্ষণ পর খুশি ও চেয়ারম্যানের ছেলের বিয়ে হবে এমন একটা সময় চারিদিকে ঝড় বাতাস শুরু হলো। এমন ঝড় বাতাস যার ফলে চেয়ার টেবিল সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। আর সেখানে এসে হাজির হলো হামজাজিন ও হামজাজিনের বন্ধু। হামজাজিন আসায় খুশি বললেন, তুমি কেন এখানে এসেছো, চলেছো এখান থেকে। খুশির কথার কোনো উত্তর না দিয়ে হামজা চেয়ারম্যানের ছেলেকে ধরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললেন, তোর জন্য আমার ভালোবাসা খুশি আজকে আমাকে ভুল বুঝে তোর সাথে বিয়ের পিড়িতে বসেছে। হামজার কথায় খুশি বললেন, হামজা কি বলো, ওর কারণে মানে? তখন হামজা বলল, হ্যাঁ খুশি, ওর কারণে। আমি তোমার বাবাকে মারিনি খুশি, তোমার বাবাকে মেরেছে অন্য একটা জিন। ওই জিনটা আমার রূপ নিয়েছিল, তাই তুমি ভেবেছ তোমার বাবাকে হত্যা করেছে আমি। এই চেয়ারম্যানের ছেলেকে আমি আঘাত করাই ও আমার উপর রেগে একজন কবিরাজের কাছে যায়, আর কবিরাজের জিনকে আমার রূপ নিয়ে তোমার বাবার কাছে পাঠায় আর মেরে ফেলে। কথাটা বলে হামজা জিন চেয়ারম্যানের ছেলেকে আঘাত করতে করতে বলে, সত্যিটা খুশিকে বল এখনই। হামজা মায়ের খেয়ে চেয়ারম্যানের ছেলে বলেন, হ্যাঁ এটাই সত্যি, আনাফকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমি কবিরাজের কাছে গিয়ে একটা জিনকে হামজার রূপ নিয়ে পাঠিয়ে তোমার বাবাকে হত্যা করিয়েছি, মাফ করে দাও আমাকে। চেয়ারম্যানের ছেলের কথায় হামজা খুশির দিকে তাকিয়ে বলল, কি এখন বুঝছো তো? কথাটা বলে সবার সামনে চেয়ারম্যানের ছেলেকে মাটিতে পুঁতে দিলেন। হামজা চেয়ারম্যানের ছেলের মাথা থেকে বুক পর্যন্ত মাটির নিচের দিকে ঢুকিয়ে ওকে মেরে ফেললেন। চেয়ারম্যানের ছেলের এরকম মৃত্যু দেখে সবাই যে যেদিকে পারে ভয় দৌড়ে পালিয়ে যায়। সবাই পালিয়ে যাবার পর খুশি হামজাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দাও, আমি বারবার তোমাকে ভুল বুঝি, মাফ কর আমাকে। তখন হামজা খুশিকে মাফ করে দেন। এরপর খুশির মাকে বলেন, আপনি মা না, মায়েদের ব্যবহার এরকম হয় না কখনোই।
নিজের সন্তান হয় না বলে এতিমখানা থেকে বাচ্চা এনে ওকে দেখতে পারেন না? এতটা নিষ্ঠুর মন আপনার। আপনাদের সব সম্পত্তি খুশির নামে বলে ওকে যার তার সাথে বিয়ে দিতে চাইছেন। আপনার সম্পত্তি আপনার কাছে রাখুন, আমি আমার ভালোবাসা আমার হবু বউকে নিয়ে আমার জিনরাজে চলে গেলাম। কথাটা বলে হামজা জিন খুশিরকে ইচ্ছায় খুশিকে নিয়ে চলে যায় জিনরাজ্যে, আর সেখানে দুজনে বিয়ে করে সুখে সংসার করতে থাকে। প্রিয় লিসেনার, কেমন লাগলো হামজা জিন ও খুশির কালো জাদুর রহস্যময় গল্পটি? কমেন্ট করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে হাজির হব তাড়াতাড়ি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।